নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একের পর এক খারাপ খবর। একদিকে গ্রেফতারির আশঙ্কা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্নাতেও বসবেন সেটাও আর কার্যত এতই অনাস্থা দলের মধ্যে মমতা দেবীর প্রতি যে তিনি ধর্নাতেও বসতে পারছেন না। লোকে ভেবেছিল বিরোধী নেত্রী হিসেবে নাকি দারুণ 5 বছর ফাটিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেটাও হবে না। সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রথম খারাপ খবর নিয়ে আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনৈক অ্যাডভোকেট রিঙ্কি, তিনি আমার ফেসবুকেও আছেন, আমি দেখলাম, আমি কনফার্ম করেছি, তিনিও বলেছেন যে তিনি শিলিগুড়িতে সাইবার ক্রাইম বিভাগে, শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ওই যে মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছিলেন ওদের ধর্ম গন্দা ধর্ম। পরে বলেছিলেন না, আমি বিজেপিকে বলেছি। আরে বিজেপিকে বললেও তো বিজেপির লেকেরা তো হিন্দুই, সবাই ম্যাক্সিমাম 99% হিন্দুরাই বিজেপি করে। তাহলে বিজেপি যারা করে তাদের ধর্ম গন্দা ধর্ম, মানে হিন্দুদেরই তিনি বলেছেন গন্দা ধর্ম। আর 1% যদি মুসলমান বিজেপি করে, কয়েকজন আছেন এখন মুসলিমরা বিজেপিতে আসছেন, যদি সেটাও সত্যি হয় তাহলে ওদের ধর্মকেও গন্দা ধর্ম বলেছেন। কোনো না কারো ধর্মকে তো তিনি গন্দা বলেছেই। বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু, অল্প ক্ষেত্রে মুসলমান হলেও হতে পারে, আমি জানি না ঠিক। তদন্ত করলে সবটা বেরিয়ে আসবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে শিলিগুড়ি ছুটতে হবে, কলকাতা থেকে তাকে শিলিগুড়ি ছুটতে হবে, তদন্তে অংশ নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কোথায় ছুটবেন আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব খারাপ খবর। দ্বিতীয় খবর হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন ডোরিনা ক্রসিংয়ে ধর্ণা দিতে। বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণাটাই ছিল তার জমা পুঁজি। আপনাদের মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে লুকিয়ে কেক, প্যাটিস, অনেকে বলে নাকি বার্গার, এসব খেয়ে তিনি কার্যত 1 মাস ধরে ধর্ণা দিয়েছিলেন। সেই সিঙ্গুরের বিখ্যাত ধর্ণা মঞ্চ, ন্যাশনাল হাইওয়ে জাম করে ধর্ণা। 30 দিন ধর্ণা করলে তো মানুষের পটল তোলার মতন অবস্থা হওয়ার কথা। একটা লোক 30 দিন না খেয়ে বাঁচতে পারে? মেডিকেল সায়েন্স তো এই কথা বলছে না। আর ধর্ণা করে তিনি আরো মোটা হয়ে গেছিলেন। অনেকে বলে যে কোনো একটি চ্যানেল, যেই চ্যানেল এখনো বেঁচে আছে, সেই চ্যানেলটা এখনো বেঁচে আছে, নিউজ চ্যানেল, তার অভিভ্যানে ঢুকে, আবার কেউ কেউ বলে নাকি বাথরুমে ঢুকে, অস্থায়ী যে বাথরুমটা তৈরি করা হয়েছিল, অভিভ্যান, বাথরুমে এসবে মমতা বন্দ্যোপাধ্যায়কে খাবার সাপ্লাই করা হতো, বার্গার, পিৎজা, প্যাটিস, এটসেট্রা এটসেট্রা, বিস্কুট, কেউ বলে হেলথ ড্রিঙ্ক, নানান রকমের গল্প। তো এইসব গল্প কুণাল বাবু ভালো জানবেন, কারণ কুণাল বাবু যেভাবে সেই সময় সহযোগিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভালো জানেন। তিনি তো বলেছেন এইসব গল্প অনেক সময়, আগেও বলেছেন, আপনারা সেই সমস্ত ভিডিও দেখে নিতে পারেন। তো মোট কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় 28 দিন ধর্ণা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন একদিনের ধর্ণা দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে না। মমতা দলের কাউন্সিলরদের বলেছিলেন ডোরিনা ক্রসিংয়ে ধর্ণা দেব, মঞ্চ আলো করে থাকতে হবে। পুরসভার কাউন্সিলররা বলেছে নৈবচ নৈবচ, হবে না দিদি, যাব না আপনার মঞ্চে। একেবারে পত্রপাঠ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় করে দিয়েছেন তাঁরই দলের কাউন্সিলররা। জনৈক বিধায়ক আছেন, এখনো 80 জন আছেন, তাদেরও হাতে পায়ে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন চেয়ে, যে বাবা আমি তো ধর্ণা দিতে বসেছি, একটু আসতে হবে। বিজেপি যখন 70-77 জন বিধায়ক ছিল, মেরে কেটে লাস্টে 60-65টা বেঁচে ছিল, অনেককে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙিয়ে নিয়েছিলেন, সেই 60-65 জন বিধায়ককে নিয়ে তো বিজেপি ধর্ণা মঞ্চে ফাটিয়ে দিয়েছে কলকাতায়। একের পর এক ধর্ণা, একের পর এক কর্মসূচি, এই ছিল বিজেপির মনোবল। আর ক্ষমতা চলে যাওয়ার পর দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাগরেদরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাচ্ছে, তার সাগরেদরা তার পাশে নেই। কাউন্সিলররা পর্যন্ত বলছে দিদি এই গরমে হবে না, আপনি একটু শীত পড়ুক, তারপর এইসব ধর্ণা ফর্নার নাটকগুলো করবেন। গরমে এখন কাউন্সিলররা যেতে রাজি নয়। কেন রাজি নয়? মমতার পাশে বসলেই এখন হাতে হ্যান্ডকাপ হয়ে যেতে পারে, হচ্ছেও তো অনেকে, আপনারা তো দেখছেনই, সবাইকে ধরপাকড় করা হচ্ছে। এই যে আজকে যেদিন খবরটা পরিবেশন করছি আপনাদের জন্য, তখন ওই বাদুরিয়া তৃণমূলের যে পুরপ্রধান, তার কম্পিউটার সেন্টার থেকে 80 লাখ টাকা পাওয়া গেল। মানে টাকা গোনার জন্য ওই টাকা গোনার মেশিন আনতে হচ্ছে, এত টাকা, শুধু কম্পিউটার সেন্টার থেকে টাকা। তারপর জিজ্ঞাসাবাদ করে আরো জানা গেল যে তার পাট খেতে 5 ট্রলি টাকা লুকোনো আছে। 5 ট্রলি, একটা দুটো নয়, 5-5টা ট্রলি। মানে সেখানে ধরে নিই, যদি আরো ধরে নিই, মানে
প্রায় 1.5 কোটি 2 কোটি টাকা সে ক্যাশ জমা রেখেছে নিজের কাছে। ভাবতে পারেন, টাকার পাহাড়। একটা পাতি তৃণমূলের পুরপ্রধান, এই ঘর করার জন্য টাকা দিতে হবে, বাড়ি করার জন্য পুরসভার বাড়ি, মানে ওই যে যেটা কেন্দ্র সরকারের যে আবাস যোজনার বাড়ি, সেটা করার জন্য টাকা দিতে হবে, বাড়ির রং করতে গেলে টাকা দিতে হবে, একতলা থেকে বাড়ি দোতলা করতে গেলে টাকা দিতে হবে। এই সব করে করে এই সমস্ত লোকেরা টাকার পাহাড় বানিয়েছে। এত বলদেরা যে আত্মীয় স্বজন নিজের একাধিক অ্যাকাউন্টে টাকা না রেখে, কি দাপট, কি সাহস, এখনো এরা ক্যাশ টাকা মাঠে ময়দানে লুকিয়ে রাখছে। কদিন পর বর্ষা, নষ্ট হয়ে যাবে, পচে যাবে, এইটুকুন বোধ হয়ে এদের নেই। মানে টাকা শুধু কামিয়েছে, বুদ্ধি কামাতে পারেনি, অশিক্ষিত এতটা। এটা তৃণমূলের জন্য আরো খারাপ খবর আছে, আরো খারাপ খবর আছে। সন্দেশখালীতে 3 জন বিজেপি কর্মীকে শেখ শাহজাহানরা খুন করিয়েছিল। শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ 10 জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে সুশান্ত প্রদীপ আর দেবদাস মণ্ডল, এরা খুন হয়েছিলেন বলে খবর। এদের মধ্যে একজন আবার নিখোঁজ রয়েছেন, মানে ওকে পাওয়া যায়নি, ধরে নিতে হবে তিনিও খুন। তো এই সুশান্ত প্রদীপ আর দেবদাসের কেসে এই কাদের মোল্লা, শেখ শাহজাহান ঘনিষ্ঠ সহ আরো 10 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তো পুরনো যত কেস আছে, এতদিন এরা রাজত্ব চালিয়েছে, এই রাজত্ব চালানোর ফলে এদেরকে এতদিন গ্রেফতার করা যায়নি। এখন রাজপাড়া চলে গেছে, রাজত্ব নেই, টপাটপ অ্যারেস্ট, কোমরে দড়ি, এলাকা ঘোরানো, থানার বাটাম, তারপর থানা থেকে বের করে সোজা কোর্টে, তারপর যাও, নয় প্রেসিডেন্সি জেলে, নয় দমদম জেলে, না যে কোনো জেলে, বসিরহাট জেলে, যেখানে খুশি যাও, জেলে গিয়ে পচো। এটা হচ্ছে এদের ভবিষ্যৎ। তো আজকে মমতার বিষয়ে ফিরে আসি। মমতার বিষয়টা হচ্ছে, এখনো যে খারাপ সময় মমতার চলছে, আপনারা জানেন। আজকে ওই যে আপনারা টিভিতে দেখতেন না একজন অরূপ চক্রবর্তীকে বড় বড় কথা বলতো, তৃণমূলের হয়ে কি না কি বলেছে, সেই অরূপ চক্রবর্তী, যাকে ঘন্টাখানেকের প্রোগ্রামগুলোতে দেখতেন, যাকে সোশ্যাল মিডিয়াতে দেখতেন, টিভিতে দেখতেন, ফেসবুকে দেখতেন, সব জায়গায় শুধু তৃণমূলের 2 জন মুখপাত্রকে এক দেখেছেন। একটা হচ্ছে বেলেঘাটার বিধায়ক ওই কুণাল, আর একজন অরূপ চক্রবর্তী। বিরাট দাপিয়ে বেড়াতো, চুপ করিয়ে দিত বিরোধীদের, বিজেপির যারা প্যানেলিস্ট হতেন, মিডিয়া প্যানেলিস্ট, মুখপাত্র যারা হতেন, তাদের চুপ করিয়ে দিত। সেই অরূপ চক্রবর্তী আজকে পদত্যাগ করে দিয়েছে। ভাবুন, অরূপ চক্রবর্তী পদত্যাগ করে দিয়েছে। আরেকজন পদত্যাগ করেছেন, বড় চেয়ারম্যান 12 নম্বর বড়োর কলকাতা পুরসভা সুশান্ত ঘোষ। এনার উপরে আবার অ্যাটেম্পট হয়েছিল, এনাকে আবার গুলি করার চেষ্টা হয়েছিল। ওই একটা রোহিঙ্গা বস্তি আছে না এনার এলাকায়, ঠিক ওর নামটা কি যেন, গুলশান কলোনি। ঠিক এই যে গুলশান কলোনি ওর এলাকায় রয়েছে, যেখানে রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি সব ভরি পড়ে আছে। সেই সুশান্ত ঘোষ কি টাকা কামায়নি? আমি জানি না। না কামালে কি ওখানে এমনি হয়েছে? বা যদি তিনি নাও কামান, তাহলে ওখানে এতদিন যেগুলো চলছিল তার প্রতিবাদ উনি করছিলেন না কেন? সবচেয়ে বড় প্রশ্ন এটা ওঠে। সেই সুশান্ত ঘোষ, যার এলাকায় রোহিঙ্গা বস্তি, গুলশান কলোনি, সেই সুশান্ত ঘোষ তিনিও পদত্যাগ করে দিয়েছেন। মানে যারা দুধে ভাতে এতদিন ছিল মন্ডা মিঠাই খেয়ে, তারা এখন টপাটপ করে পদত্যাগ করে দিচ্ছে। বলছে না, তৃণমূলের সঙ্গে আর থাকা যাবে না, তৃণমূলে থাকলেই বিপদ। এর আগে দেবলীনা ঘোষ, উনি হচ্ছেন 9 নম্বর বড়োর চেয়ারপারসন ছিল, 9 নম্বর বড়োর চেয়ারম্যান, তিনিও পদত্যাগ করেছেন বড় চেয়ারম্যান হিসেবে। তো সবাইকে দেখছেন একেবারে ক্ষোভ, এতটা তৃণমূলের প্রতি এদের ক্ষোভ। মানে তৃণমূলে যারা লুটে পুটে খেয়েছে তাদেরও কত ক্ষোভ। কাকলি ঘোষ দস্তিদারের ক্ষোভ, সুখেন্দু শেখর রায়ের ক্ষোভ। সুখেন্দু শেখর রায় আবার ইংলিশে সেই জুলিয়াস সিজার, এইসব সেই পুরনো কাহিনী, রোমান এম্পায়ার, বিরাট শিক্ষিত লোক, তো ওইসব লিখে টিখে দলের বিরুদ্ধে ক্ষোভ জাহির করেছেন। মানে মোট কথা হচ্ছে মমতাকে আর পছন্দ না। তো রসে বসে যখন ছিলেন তখন এসব লেখেননি কেন? সুখেন্দু বাবুরটা আমি মেনে নিতে পারি, উনি 2-3 বার লেখার চেষ্টা করেছেন, তারপর ওনাকে সাইলেন্স করিয়ে দেওয়া হয়েছিল, চুপ করিয়ে দেওয়া হয়েছিল। যা অনেক কথা বলেছে ফেলেছো ভাই, এত কথা বলতে হবে না, চুপ করো। তো রসে বসে যারা ছিলেন এবং ক্ষোভ দুঃখে যারা ছিলেন, ক্ষোভে থেকেও রসে বসে থেকেও যাদের ক্ষোভ দুঃখ ছিল, তো তারা এখন সব টপাটপ ছাড়ছেন। কালকে আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম না, কালকে একটা ভিডিও বানিয়েছি এটা নিয়ে। যারা ওই ভিডিওটা দেখেছেন তারা জানবেন যে 22 জন সাংসদ কার্যত বিজেপিতে যাওয়ার চেষ্টা করছেন, তৃণমূল ছাড়ার চেষ্টা করছেন।
প্রায় ৪৫ জন বিধায়ক, অনেকে ভেবেছিলেন এসব ঢপ টপ ট্যাঙ্কি গাঁজাখড়ি গল্প, আজকে দেখছেন পরপর 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 সবাই সামনে আসছেন। শুভেন্দু শেখর রায়ও সামনে চলে এসেছেন, আজ বাদে কাল দেখবেন সৌগত রায়ও বিক্ষুব্ধ। এরকম একের পর এক লোকে বিক্ষুব্ধ হবে, তৃণমূলের ক্ষোভ জাহির করবে, তারপর দেখবেন তৃণমূলটা ছেড়ে দিচ্ছে। অপশান দুটোই, এক হচ্ছে বিজেপিতে সরাসরি চলে যাওয়া, যার সম্ভাবনা একটু ক্ষীণ দেখা যাচ্ছে, হবে না বলে আমি বলছি না, রাজনীতিতে হবে না বলে কোনো কথা হয় না, রাজনীতিতে সব সম্ভব। সেই জায়গায় দাঁড়িয়ে একটু হয়তো টাইম লাগতে পারে, কিছু কিছু লোকে এরকম হবে। সবচেয়ে বড় সম্ভাবনা উজ্জ্বল, যেটা বিজেপিও চাইছে। হ্যাঁ, আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিই যে বিজেপিতে এই যে এতদিন যে বাধা ছিল, সেই বাধা আপনারা অনেকে বলছেন না বিজেপির নেওয়া ঠিক হবে না, সত্যি নেওয়া ঠিক হবে না, আমিও এর বিরোধী, কিন্তু সাংবাদিক হিসেবে খবর দেওয়া আমার কাজ। সেটা আপনাদের পছন্দ হতে পারে, সেটা আপনাদের অপছন্দ হতে পারে। অন্য দল থেকে নেওয়ার রাস্তা খুব তাড়াতাড়ি খুলে যেতে পারে, মানে খুলে যেতে পারে মানে আজকে বলছি কালকে হয়ে যাবে এমন নয়, ২-৩ মাসের মধ্যে বিজেপির দরজা অন্য দলের লোকেদের জন্য উন্মুক্ত করা হবে। প্রথম দিকে একটু স্ক্রুটিনি থাকবে, এইসব বলা হচ্ছে, কিন্তু লোক নেওয়া হবে। আপনাদের এটা অপছন্দ হতে পারে, আমার জন্য এটা অপছন্দের খবর, আমিও এটা চাইছি না, কিন্তু খবর দেওয়া আমার কর্তব্য। আর একটা হচ্ছে যারা খুব দাগি টাগি থাকবে তাদের জন্য আরেকটা, ওই দেখবেন ভালো ছাত্রের জন্য একটা ক্লাস থাকে, ক্লাস এ, মানে ওখানে ভালো ছাত্ররা থাকে, তারপর বি সেকশন হয়, এক একটা ক্লাসে অনেকগুলো সেকশন হয় না, তো ভালো ছাত্র, তৃণমূলের আবার ভালো ছাত্র, সত্যি আপনারা অনেকে কমেন্ট করেছেন গতকাল যে তৃণমূলের আবার ভালো লোক হলে তৃণমূল করতো, আমিও এটা মনে করি, ভালো লোক হলে কোনোদিন তৃণমূল করতে পারে না, কিন্তু তথাকথিত মানে হচ্ছে যে যার বিরুদ্ধে মেজর অভিযোগ নেই, বিশেষ করে তৃণমূলের লোক হয়েও বিজেপির লোকেদের সেভাবে অত্যাচার করেনি, তার বিরুদ্ধে কোনো ব্যাপক অভিযোগ নেই, এরকম লোককে নেওয়া হবে বিজেপিতে। বাদ বাকি ব্যাপক যদি অভিযোগের লোক থাকে, খারাপ ছাত্র, এদের জন্য সেকশন বি রয়েছে, অর্থাৎ ভারতীয় তৃণমূল কংগ্রেস, নতুন তৃণমূল কংগ্রেস, নতুন কংগ্রেস, যে কোনো একটা নতুন নামে নতুন দল সামনে আত্মপ্রকাশ করবে, সেখানে খারাপ বাচ্চারা থাকবে, যাদের বিরুদ্ধে অভাব অভিযোগ নানান রকম থাকবে, তারা সেখানে থাকবে। তৃণমূলটা ভাঙবে, তৃণমূলকে বিজেপি রাখবে না, বিজেপি তৃণমূলকে ভেঙে দেবে। তারা চাইছে না যে তৃণমূলের কোনো মতো কোনো শক্তি এ রাজ্যে থাকুক, এ রাজ্যে এরকম যদি কোনো শক্তি থাকে তাকে ভেঙে দিতে হবে। তৃণমূল কোনো দল নয়, তৃণমূল একটা গ্যাংস্টারদের গোষ্ঠী, একটা অবৈধ গোষ্ঠী। এই গোষ্ঠী থাকা উচিত না, এই সিম্বল থাকা উচিত না, মমতা অভিষেক জেলের মধ্যে থাকা উচিত, যার জন্য মাল্টিপল এফআইআর হয়েছে। কালকে আমি বলেছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম, আমার দর্শক বৃন্দকে, যে যাদের বিরুদ্ধে যত ক্ষোভ আছে ক্ষোভটা উগড়ে দিন, গিয়ে থানায় এফআইআর করুন। দেখছেন মমতার বিরুদ্ধে এফআইআর হয়ে গেছে, অ্যাডভোকেট রিঙ্কি আমার কথা শুনেছেন, আপনাকে আমি প্রণাম জানাচ্ছি। এবং আপনারাও যাদের যাদের মনে করছেন যে এরা তৃণমূল করে, এদের বিজেপিতে আসা উচিত না, আপনারাও এফআইআর করুন, 10টা 20টা করে এফআইআর করুন, তবে সত্যি এফআইআর করবেন, আমি ফলস এফআইআর করতে বলছি না। তৃণমূলের লোকে তো কেউ ধোয়া তুলসী পাতা না, অনেক এদের বিরুদ্ধে অভাব অভিযোগ হবে, তো সেই সমস্ত অভাব অভিযোগ আপনারা থানায় যান, এফআইআর হিসেবে লিখে দিন। 10টা 20টা অভিযোগ হয়ে গেলে তারা তখন এরা বিজেপিতে আসতে পারবে না, বা আপনিও এদেরকে দলে ঢুকতে দিতে চাইছেন না কেন, আপনাদের কাছেও সেই প্রমাণটা থাকবে। এই জন্যই আপনাদেরকে বলছি, আপনারা আমার কথা শুনছেন, অনেকেই এফআইআর করছেন, আমার খুব ভালো লাগছে। আমি পলিটিক্যাল ডেইলি পরিবারের তরফ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, শেষে আসি, পিসির কথা হবে, আবার ভাইপোর কথা হবে না। ভাইপোকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল, 7 দিন দেওয়া হয়েছিল, সেই 7 দিন শেষ হতে চলেছে। এবার কিন্তু ভাইপোর বাড়িতেও বুলডোজার অ্যাকশন হবে। ভাইপোর বাড়ি অবৈধ, মূল অভিযোগ হচ্ছে ভাইপো ওই বাড়িটা প্রথমে আরেকটি কোম্পানি, তারপর আরেকটি কোম্পানি যেটার নাম লিপস অ্যান্ড বাউন্স, প্রথমে একটি কোম্পানি ছিল, তারপরে কনভার্ট হয়ে লিপস অ্যান্ড বাউন্সের নামে ওই বাড়ি তৈরি করেছে। ওটাকে দেখানো হয়েছে একটা কোম্পানির ঠিকানা, মানে ওটা হচ্ছে ব্যবসায়িক প্রপার্টি হয়ে সে ওটাকে রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসেবে ব্যবহার করছে, সে ওখানে থাকছে, বাচ্চাদের ইয়ে করছে, মানে ওটা রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসেবে ব্যবহার করছে। মানে ওই বাড়িটার প্রথমত হচ্ছে চরিত্রগত ক্যারেক্টার, বাড়ির যে ক্যারেক্টার, বাড়ির চরিত্রগত পরিবর্তন করা হয়েছে এক। দ্বিতীয় হচ্ছে কলকাতা পুরসভার নিয়ম মেনে ছাড়টার নাকি দেওয়া হয়নি, এরকম অভিযোগ রয়েছে। বাড়ির প্ল্যান, স্যাংশন, ভিতরের কারুকার্য, এই সমস্ত নিয়ে গল্প টল্প আছে, এটা নাকি বৈধ নয়, এমনটা কলকাতা পুরসভা মনে করছে। ফলে যে কোনো দিন ভাইপোর বাড়িতে বুলডোজার অ্যাকশন শুরু হয়ে যেতে পারে। তারপর ভাইপো কোথায় ঘুমাবে? ভাইপো তারপর কি পিসির বাড়িতে ঘুমোবে? যেখানে খুশি ঘুমোক। ভাইপোর নাকি অনেকটা বা অনেকগুলো বাড়ি আছে, 17টা ফ্ল্যাট, কেউ বলে 23টা, তবে 43টা ওর নয়, আমি পরে ভেরিফাই করেছি।
ওই যে আমাদের কাছে লিস্টটা দেওয়া হয়েছিল প্রথমে, সেই লিস্টে অনেকগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কটা সম্পত্তি আছে যে কোনো ফ্ল্যাটে গিয়ে তারা ঘুমোক। এগুলো তো মানুষের লুঠের টাকা, সেই মানুষের লুঠের টাকায় ভাইপো এখন ভালোভাবে ঘুমোবে কেন? তবে কলকাতা পুরসভা অ্যাকশন তো নেবেই, এবং কলকাতা হাইকোর্টকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, বিচারপতিদের আমি প্রণাম জানাতে চাই একটাই কারণে, যে তারা ভাইপোর পলানোর যে পরিকল্পনা সেটাকে ভেস্তে দিয়েছেন। ভাইপো আর পলাতে পারবে খেলায়? ভাইপো আর কোথাও যেতে গেলে ওই হপকিন্স, ওখানে যে দেখাতে যায় না জন হপকিন্স ইনস্টিটিউটে, জন হপকিন্স যে হাসপাতাল রয়েছে সেখানে চোখ দেখাতে, এবার ওকে যদি চোখ, জিভ, নাক, কান, গলা যা খুশি দেখাতে গেলে এইসব নাম করে বিদেশে যখন ও ট্যুর করতে যায়, ঘুরতে যায়, টাকাগুলো সাইফন করতে যায়, তখন ভাইপোকে এবার কিন্তু আদালতের পারমিশন নিয়ে যেতে হবে। ফলে আদালতের সার্ভেলেন্সের মধ্যে ভাইপো চলে এসে, এটা কিন্তু খুব ভালো হয়েছে। এই ঘটনা হওয়াটা দরকার ছিল, নাহলে ভাইপো যখন খুশি পগার পার হয়ে যেত। ওর যে বিনয় ছিল ভাইপোর রাইট হ্যান্ড এককালে, সেই বিনয় তো ভানুয়াতুতে পালিয়ে গেছে। ভাইপো এরকম কোনো একটা ছোটোখাটো দেশ খুঁজে নিত যেখানে 1 কোটি 2 কোটি টাকা দিলে রেসিডেন্সিয়াল পাওয়া যায়, নয় ওখানে স্থায়ী বসবাসের পারমিট পাওয়া যায়, নয় ওখানকার সিটিজেনশিপ পাওয়া যায়। তো বিনয় মিশ্রের মতো ভাইপো বাবাজিও যদি পালিয়ে যেতেন তাহলে মুশকিল। আবার এখান থেকে অনেক টাকা সাইফন করে বিদেশে চলে যেতেন, ভারতের টাকা ভারতে থাকা উচিত ছিল। তো এইগুলো কিন্তু হচ্ছে, ভাইপোর বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। শুভেন্দু অধিকারী ভাইপোকেও ছাড়বে না, তার পিসিকেও ছাড়বে বলে আমার মনে হয় না। এবং শুভেন্দু অধিকারীর কথা যখন বললাম তখন আপনাদেরকে আরেকটা খবর দিয়ে রাখি, আমার খবর দেওয়া তো আমার কর্তব্য, যে সামনের মাসের শুরুতে মন্ত্রিসভার সম্প্রসারণের কাজ কিন্তু হতে পারে। মন্ত্রিসভা জুন মাসের প্রথম সপ্তাহে, খুব বেশি হলে 10 তারিখ 12 তারিখের মধ্যে মন্ত্রিসভা, বৃহৎ যে মন্ত্রিসভা সেটা কিন্তু গঠন হয়ে যাবে। কাকে মন্ত্রী করা হবে সেটা কার্যত চূড়ান্ত হয়ে গেছে। এতদিন ধরে দেখা হয়েছে কে কোন মন্ত্রিত্বের দায়িত্বটা নিতে পারবে ভালোভাবে, কতজন দাবিদার আছে, কে ওর মধ্যে বেস্ট ক্যান্ডিডেট আছে, কাকে ভালোভাবে করা যাবে, এই সমস্ত দেখা হয়েছে। কার কি এক্সপিরিয়েন্স আছে না আছে সমস্ত দেখে এগুলো ঠিক হয়েছে। ফলে মন্ত্রিসভা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কাজ করতে এই সরকারের আরও সুবিধা হবে। এটা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ, খুব দ্রুত এই সরকার ফাংশন করতে শুরু করে দেবে, মানুষের কাজগুলো শুরু হয়ে যাবে। তার আগে এই কটা লোককে নিয়ে তো দারুণ কাজ হচ্ছে, আমরা কিন্তু দারুণ খুশি। বিশেষ করে এই সামনে ঈদুল আজহা না আধা কিছু একটা বলে, বাকরিদ বলে চলতি ভাষায়, সেই বকরিদে হিন্দুদের যে বারংবার নিচু দেখানো হতো, হিন্দুদের যে বারংবার কটূক্তি করা হতো, তাদের কষ্ট দেওয়া হতো, ভাবতে পারেন পুরসভার জলের মধ্যে থেকে লাল রঙের জল বেরোতো এই বকরিদের দিন। সেটা কি জল ছিল কেউ জানে না। অনেকে বলেন যে সেটা প্রাণীর রক্ত হতে পারে, রক্তে ভেসে যেত, দেখানো হতো হিন্দুকে, দেখো আমরা পশ্চিমবঙ্গে 30%, তাও তোমাদের বুকের উপরে যা খুশি তাই করব। এই যা খুশি তাই করাটা এবার কিন্তু শুভেন্দু অধিকারী বন্ধ করে দিয়েছেন, তার জন্য তাকে লক্ষ কোটি প্রণাম। বকরি নিয়ে খুশি থাকুন, যা খুশি নিয়ে খুশি থাকুন, হিন্দুদের যে পবিত্র গোমাতা তাকে হত্যা করা চলবে না, এইটা শুভেন্দু অধিকারীর একটা মাস্টার স্ট্রোক। হিন্দুরা খুব খুশি, এর জন্যই শুভেন্দু অধিকারীকে, এর জন্যই ভারতীয় জনতা পার্টিকে মানুষ এই ম্যান্ডেট দিয়েছে, হিন্দুরা এই ম্যান্ডেট দিয়েছে। এই ম্যান্ডেটের জন্যই তিনি কিন্তু মসনদে বসেছেন, আর এই ম্যান্ডেট নিয়ে তিনি আরও 3-4 বার চোখ বন্ধ করে জয়ী হবেন, এই ধরনের কাজ যদি তিনি নিয়মিত জারি রাখেন। আপাতত এখানে শেষ করছি বন্ধুরা। এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাদের এই লড়াইয়ের অংশীদার হতে চান তারা আপনারা জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য হতে পারেন। এছাড়াও আপনারা আমাদের লড়াইয়ের সঙ্গী হতে চাইলে আপনারা আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। জয়েন বাটন যেখানে সাবস্ক্রাইব বাটন থাকে তার ঠিক ডান দিকে সুপার থ্যাঙ্কস বাটন থাকে, সেই সুপার থ্যাঙ্কস বাটন প্রেস করে আপনারা আপনাদের সামর্থ্য মতো আমাদের পাশে দাঁড়াতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আপনাদের এই প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ঠিক এই চ্যানেলেই। আমাদের আরেকটি চ্যানেল রয়েছে পলিটিক্যাল ডোজ, সেখানেও নানান ধরনের খবর আপনারা দেখতে পারবেন, বিশেষ করে ইন্টারভিউ এবং আমার বিশ্লেষণ। আর আমাদের আরেকটি চ্যানেল, হিন্দি চ্যানেল রয়েছে, যার নাম পলিটিক্যাল ডেইলি হিন্দি, সেখানেও আপনারা ভিজিট করতে পারেন। সেখানেও খুব তাড়াতাড়ি আমরা নিয়মিত ভিডিও দেব, হিন্দিতে ভিডিও দেব। সুদশীল দাও
একটা হিন্দি চ্যানেল শুরু করেছেন, আমিও একটা হিন্দি চ্যানেল শুরু করেছি, আরও অনেকে, আমরা যারা বাঙালি সাংবাদিক, বাঙালি ইউটিউবার ছিলাম, যারা ভারতের বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে ধরতে চাই, তার জন্য হিন্দি হচ্ছে আরেকটি বড় প্ল্যাটফর্ম। হিন্দিতে ভিডিও বানালে সারা ভারতের লোক দেখবেন, বুঝবেন, তার জন্যই এই চ্যানেল তৈরি করা। আপনারা সেই হিন্দি চ্যানেলেও ভারতীয়, সর্বভারতীয় স্তরের বিভিন্ন খবর দেখতে পাবেন। তাই এখনই আমাদের হিন্দি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার, ভালো থাকবেন।